প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সুস্থ আছো। আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর আক্তার চৌধুরী, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসের পাঠ পরিচিতি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। তো আজকে এই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে আলোচনা করার ফলে তোমরা যে বিষয়গুলো জানবে, অর্থাৎ তোমরা যা শিখতে পারবে আজকের ক্লাস থেকে, আজকের শিক্ষণফল হচ্ছে মূলত তোমরা এই পাঠ শেষে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা চিহ্নিত করতে পারবে, তোমরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারবে, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার প্রভাব বিশ্লেষণ করতে পারবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তির উপায় বিশ্লেষণ করতে পারবে, জলবায়ু পরিবর্তন রোধে তোমরা ভূমিকা পালনে আগ্রহী হবে। আসলে বর্তমান সময়ে দেখা যায় বিশ্বের অন্যতম প্রধান সমস্যা জলবায়ু পরিবর্তন এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে প্রকৃতি বর্তমানে ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে এবং মানবজাতির অস্তিত্ব প্রশ্নের মুখে এসে পড়েছে। পৃথিবী মারাত্মক সংকটময় পরিস্থিতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে। তো এই জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আসলে মূল সমস্যাগুলো হলো বৈশ্বিক উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, অনাবৃষ্টি প্রভৃতি। তো এখন আমরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা জানার পূর্বে প্রথমে আমরা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে একটু জানব। আবহাওয়া হচ্ছে মূলত কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। এটি হতে পারে সর্বোচ্চ 7 দিনের, যা সাধারণত ঠান্ডা, গরম, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, মেঘের অবস্থা, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থা বোঝায়। আর জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলীয় উপাদানসমূহের দীর্ঘদিনের গড়, কমপক্ষে সেটি 30 বছরের হতে পারে। এই যে আবহাওয়া ও জলবায়ু, এই সম্পর্কে আমরা এখন ধারণা পেয়েছি। আমরা এখন জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে কী বোঝায় সে সম্পর্কে একটু জানব। দেখো, সাধারণত কোনো জায়গায় জলবায়ু দীর্ঘমেয়াদী বা কমপক্ষে 30 বছরের তাৎপর্যপূর্ণ ও অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে বারবার বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, সিডর প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের কারণে ভূমিক্ষয়, পাহাড় ধস, বনভূমি হ্রাস, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি প্রভৃতিকে বোঝায়। এই যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, এই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা আসলে কারণটা কি, এখন আমরা সে সম্পর্কে একটু জানব। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ কি। দেখো, দুটো কারণ এখানে প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েছি। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটি হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। মূলত পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পেছনে কিছু প্রাকৃতিক কারণ দায়ী থাকলেও বেশিরভাগ সময়ই মনুষ্যসৃষ্ট কারণকেই দায়ী করা হয় বেশি। মনুষ্যসৃষ্ট কারণেই মূলত প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির পরিবেশ তৈরি হয়ে, অর্থাৎ প্রাকৃতিক কারণে জলবায়ু পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। তো এই জন্য এই মনুষ্যসৃষ্ট কারণটাই বেশি দায়ী। তো হিমালয়ের হিমবাহ এক গুরুত্বপূর্ণ পানির আসলে যোগানদাতা, কিন্তু বিগত দশকগুলোতে হিমালয়ের হিমবাহের দ্রুত গলনের ফলে হিমবাহের সংকোচন ঘটেছে। আর বিজ্ঞানীদের মতে হিমালয়ের হিমবাহ দ্রুত গলনের পেছনে পৃথিবীর তাপমাত্রা দ্রুত হারে বাড়ার প্রভাব রয়েছে। 1995-2000 পর্যন্ত 12 বছরের মধ্যে 11 বছরেই প্রচণ্ড গরম অনুভূত হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 থেকে 6.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের উষ্ণতা গত 100 বছরে গড়ে প্রায় 0.74, অর্থাৎ প্লাস মাইনাস করে এটা 0.18 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
এই উষ্ণতা বৃদ্ধির পরিমাণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় দেখা দিচ্ছে। যেমন উত্তর গোলার্ধের উষ্ণতা দক্ষিণ গোলার্ধের চেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু পরিবর্তন প্যানেল, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC, এই উষ্ণতা বৃদ্ধির পেছনে মনুষ্যজনিত উষ্ণতা বৃদ্ধিকারক গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে মূলত দায়ী করেছে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি এবং সূর্যরশ্মি থেকে নির্গত শক্তির পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মূলত গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধির কারণেই উষ্ণতা বেড়েছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস সূর্যের তাপ আটকে রেখে পৃথিবীকে আসলে উষ্ণ রাখে। জীবাশ্ম জ্বালানির ফলে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ছাড়াও আরও 4টি গ্যাস। এইসব গ্যাস বায়ুমণ্ডলের ট্রাপোস্ফিয়ারে সৃষ্টি করছে ক্রমশ পুরো একটি গ্রিনহাউস গ্যাসের স্তর বা চাদর। এই ধরনের গ্যাসসমূহকেই গ্রিনহাউস গ্যাস বলে। তো গ্রিনহাউস গ্যাসগুলোর প্রভাবেই পৃথিবীর গড় উষ্ণতা বসবাসযোগ্য পর্যায়ে এসেছে। তা না হলে পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াতো হিমাঙ্কের নিচে 17 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। বায়ুমণ্ডলে নানা ধরনের গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে গিয়ে মহাশূন্যে তাপ নির্গমনে বাধা সৃষ্টি করছে, যার ফলাফল হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। যখন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই মহাশূন্যে তাপের বিকিরণ কমে যায় এবং বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যায়, যা বৈশ্বিক উষ্ণায়ন হিসেবে পরিচিত। গত 150 বছরে শিল্প বিপ্লবের সূচনা লগ্ন থেকে মানুষের কর্মকাণ্ডই মূলত কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এই 3টি প্রধান গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়িয়েছে। সময়ের সাথে সাথে আমাদের বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো জমে জমে ঘনত্ব বাড়িয়ে তুলেছে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার অন্য আরেকটি কারণ হলো ওজোন স্তর ক্ষয় ও ছিদ্র হয়ে যাওয়া। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি ছেঁকে দেয়। ওজোন স্তরের ক্ষয় বা ছিদ্র হওয়ার ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হয়, যা জীবজগতের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ওজোন স্তরের এই ক্ষয় বা ফাটলের জন্য প্রধানত CFC গ্যাস দায়ী। আর এই CFC গ্যাস মানুষেরই সৃষ্টি। CFC গ্যাসের উৎস হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে, জেট ইঞ্জিন, মোটরযান ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এছাড়াও আরও যে সমস্ত কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে সেগুলো হচ্ছে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পারমাণবিক চুল্লির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া, সমুদ্রের তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ, যান্ত্রিক যানের উৎপাদিত ধোঁয়া, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, অতিরিক্ত বৃক্ষ নিধন, মনুষ্য বসতি নির্মাণে প্রাকৃতিক বন উজাড় প্রভৃতি। তো এই যে জলবায়ু পরিবর্তনের কারণ, এই পরিবর্তনের ফলে আসলে যে প্রভাব পড়ছে আমাদের বাংলাদেশে, এখন আমরা সেই সম্পর্কে জানব। দেখো, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে আসলে সুদূর প্রসারী প্রভাব দেখা যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে দেখা যাবে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে। আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার ও শস্য ক্ষেতের ক্ষতি হবে। ইতোমধ্যেই এর প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, জমির উর্বরতা শক্তিও কমে গেছে। এই কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে গিয়েছে। অনেক রকম মিঠা পানির মাছ মরে হারিয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে ধ্বংস হচ্ছে গাছপালা। তো এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপরেও। জীবিকার টানে মানুষ শহরমুখী হচ্ছে, আবার শহরের উপরেও এই জন্য চাপ বাড়ছে। তারপরে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও ইদানিং বেড়ে গিয়েছে। তো এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টির পিছনেও কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের
উপকূলীয় অঞ্চলে দেখা যায় এ পর্যন্ত কয়েকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতি হয়েছে। মারাত্মক আঘাত হানার ফলে অসংখ্য মানুষের যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। 1970 সালের 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এমনি একটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। আবার সাম্প্রতিককালে ঘটে যাওয়া দুটি বড় ঘূর্ণিঝড় হলো সিডর ও আইলা। 2007 সালের 15 নভেম্বর সিডরে দেশের 28টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 2009 সালের 20 এপ্রিল আইলায়ও মানুষ, পশু পাখি, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে আবার প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না, ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। প্রায় প্রতি বছর বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। ভূগর্ভস্থ পানির স্তর দেখা যাচ্ছে দিন দিন নিচে নেমে যাচ্ছে। আবার দেখো শৈত্যপ্রবাহ দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যায় এই শৈত্যপ্রবাহ বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও কোনো বছর মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয়। তো প্রবল শীতে মানুষের প্রাণহানিও ঘটে। শৈত্যপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শৈত্যপ্রবাহে ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তো বাসস্থান ও শীতবস্ত্রের অভাবে আমাদের দারিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ছে। মানুষ ও অন্যান্য প্রকার প্রাণীর বিভিন্ন প্রকারের আসলে মারাত্মক রোগ দেখা দিচ্ছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। দেখা যায় ক্যান্সার, তারপরে চর্মরোগ সহ নতুন নতুন বিভিন্ন রোগের আবির্ভাব ঘটছে। তো এজন্য জলবায়ু পরিবর্তন আসলে বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব ফেলছে বলা যায়। তো এই যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই প্রভাব থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পেতে পারি, এখন আমি তোমাদের সাথে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, জলবায়ু পরিবর্তন রোধে নাগরিকের করণীয় কি? আসলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ আর্থসামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে তা মোকাবেলা করা বা তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের কাজ আর কাল বিলম্ব না করে আসলে শুরু করা জরুরি। এই ক্ষেত্রে নাগরিকগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তনে নাগরিকগণ যে সকল ভূমিকা পালন করতে পারে তা হলো, প্রথমে দেখো, বনভূমি রক্ষা করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছপালা, তাই নির্বিচারে বনভূমি যাতে ধ্বংস করা না হয় সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সারা দেশে ব্যাপক ভিত্তিতে বনায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। সমুদ্র উপকূল ও নদীর তীরবর্তী অঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এরপরে দেখো, গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধ। যে সকল গ্যাস গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী সেগুলোর নির্গমন সীমিত পর্যায়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই লক্ষ্যে শিল্প কারখানা, ইটভাটা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। শিল্প কারখানা, ইটভাটা ইত্যাদির ধোঁয়া যতদূর সম্ভব পরিবেশ বান্ধব করার জন্য শোধন করে পরিবেশে অবমুক্ত করতে হবে। জ্বালানি হিসেবে কাঠ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহারও বন্ধ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে আসলে সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক প্রশিক্ষণ, কর্মশালা, সচেতনতামূলক শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে আসলে উল্লেখ করতে হচ্ছে বর্তমানে। তাদেরকে সচেতন করার জন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতেও এই বিষয়ে ব্যাপক প্রচারণা আরও চালাতে হবে। তো সর্বোপরি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সে অনুযায়ী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভূমিকা পালন করা দেশের প্রতিটি নাগরিকের অবশ্যই কর্তব্য। তাহলেই আমরা জলবায়ু পরিবর্তন আসলে ঝুঁকি হ্রাস করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব। তো এই
জলবায়ু পরিবর্তনের ফলে মানব জীবনে যে প্রভাব পড়ছে সেই প্রভাব থেকে আসলে উত্তরণের জন্য প্রতিটি নাগরিককেই সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প আসলে নেই। কোনো স্থানের বা দেশের নাগরিকরাই পারে তাদের চেষ্টা ও একাগ্রতা দিয়ে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আসলে নিজেদেরকে রক্ষা করতে। আর সেজন্যই প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। তা আজকে আমি তোমাদেরকে একটি কাজ দিব, তোমরা এই কাজটি করবে। তোমরা যে আজকের পড়াটা মূলত হচ্ছে, তোমরা খাতায় লিখে নাও, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তোমরা কী ধরনের ভূমিকা রাখতে পারো। এই প্রশ্নটির উত্তর তোমরা শিখবে এবং খাতায় লিখবে। তো আজকের পাঠে তোমরা যা যা জানতে পেরেছো নিশ্চয়ই তোমরা সেগুলো বাসায় পড়ে ফেলবে। আজকের পাঠে আমি আলোচনা করেছি তোমাদের সাথে মূলত আবহাওয়া কী, জলবায়ু কী, তারপরে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে কী বোঝায়, জলবায়ু পরিবর্তনের কারণ, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন রোধে নাগরিকের করণীয় কী। আশা করি তোমরা সকলেই বুঝেছো। তো প্রতিটা পাঠ শেষেই তোমরা কিন্তু চেষ্টা করবে তোমাদের এই পাঠে যা পড়ানো হয়েছে তা পড়ে ফেলার জন্য। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করিও। দেখা হবে তোমাদের সাথে আবার যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, করোনা প্রভাব থেকে দেশ যদি মুক্ত হতে পারে, ইনশাল্লাহ শ্রেণীকক্ষে তোমরা তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমার সাথে আলোচনা করতে পারবে ক্লাস কার্যক্রম শুরু হলে। এছাড়াও তোমরা বর্তমানেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো বা মেসেঞ্জারও অনেকে আমাকে জানাও, সেভাবে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।